নমস্কার, সুপ্রভাত তোমার দর্শক বন্ধুরা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আচ্ছা দেখো, আজকে আবার কিন্তু 30খানা প্রশ্ন নিয়ে চলে এসেছি। কেমন? তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনের দিকে দেখি। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? 1 নম্বরে, অগ্নিবীণা কার কাব্যগ্রন্থ? আমরা সকলেই জানি যে অগ্নিবীণা কিন্তু এটি কাব্যগ্রন্থ, কিন্তু সেটা কার কাব্যগ্রন্থ? অপশন নম্বর গুলো দেখি। কয়ে আছে কাজী নজরুল ইসলাম, ক্ষয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, গয়ে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঘয়ে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা কি জানি যে অগ্নিবীণা কিন্তু কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, তাই তো? যেটা কিনা 1922 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছিল, তাই তো? আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যাই। শ্রীকান্ত কার লেখা? শ্রীকান্ত একটি উপন্যাস, তাই তো? আমরা জানি যে শ্রীকান্ত একটি উপন্যাস। তো সেটা কয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ক্ষয়ে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গয়ে আছে রামানন্দ বন্দ্যোপাধ্যায় এবং ঘয়ে আছে কালীপ্রসন্ন সিংহ। তাহলে আমাদের উত্তর কিন্তু অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে তোমাদের জানার সুবিধার্থে বলে দিই যে শ্রীকান্তের কিন্তু 4টে পর্ব আছে। তোমরা নিশ্চয়ই জানো যে শ্রীকান্ত প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব, মানে 4টে খণ্ডে ভাগ করা হয়েছে। তো শ্রীকান্ত প্রথম লেখা হয়েছিল কিন্তু 1917, ঠিক আছে? তারপরেরটা লেখা হয়েছে 1918, তারপরেরটা লেখা হয়েছে 1927, তারপরেরটা লেখা হয়েছে কিন্তু 1933। আচ্ছা, প্রশ্ন চলে যাই। বিষবৃক্ষ কার লেখা? আমরা জানি যে বিষবৃক্ষ কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, যেটা 1873 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশ হয়েছিল। আচ্ছা, এরপরের 4 নম্বর প্রশ্ন কি আছে দেখি। ডাকঘর নাটকের রচয়িতা কি? ডাকঘর নাটকের রচয়িতা কয়ে আছে বাদল সরকার, ক্ষয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, গয়ে আছে শম্ভু মিত্র এবং ঘয়ে আছে মোহন রাকেশ। তাহলে ডাকঘর আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক, তাই তো? এটির প্রকাশ সাল কত জানো? এটি প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। এটা কিন্তু শেষ তোমাদের SLST পরীক্ষায় এসেছিল, যেটা 2025-এ হয়েছে। এই ডাকঘর একটি ইংরেজি নামেও প্রকাশিত হয়েছিল। সেটার নাম কি জানো? সেটার নাম হলো দ্য পোস্ট অফিস। এটার রচনাকাল, মানে এই ইংরেজি ভাষায় প্রকাশিত কত খ্রিস্টাব্দে হয়েছে? 1914 এর প্রথম কাব্যগ্রন্থ। দেখো, একটু আগেই কিন্তু আমরা জানলাম যে নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, যেটা 1922 সালে প্রকাশিত হয়েছে, সেটা অগ্নিবীণা, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্য কোন ছন্দে লেখা? তাহলে মেঘনাদবধ কাব্য কার লেখা, কার রচনা, সেটা তোমরা আগে বলো। মেঘনাদবধ কাব্য কিন্তু মাইকেলের মাইকেল মধুসূদন
মধুসূদন দত্তের কিন্তু লেখা। ঠিক আছে, তাহলে মাইকেল মধুসূদন দত্ত পরিচিত কোন ছন্দের জন্য বলতো? পরিচিত কিন্তু এই অমিত্রাক্ষর ছন্দের জন্য। আচ্ছা, তারপর কি প্রশ্ন আছে দেখি। পথের দাবি কার লেখা? পথের দাবি আমরা সকলেই কিন্তু জানি যে সেটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অপশন খ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 8। গোরা উপন্যাস কার উপন্যাস? গোরা কার উপন্যাস? অপশন কয়ে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঘয়ে আছে লীলা মজুমদার। তাহলে আমরা জানি গোরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এটি লেখা হয়েছিল কত খ্রিস্টাব্দে জানো? এটি লেখা হয়েছে 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 9। বাংলা ভাষার উৎস কি? আমাদের অপশনগুলো কি আছে দেখি। অপশন এ তে আছে সংস্কৃত, বি তে আছে প্রাকৃত, সি তে আছে অপভ্রংশ এবং ডি তে আছে সবগুলো। তাহলে উপরের এই যে সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ এই সবই কিন্তু বাংলা ভাষার উৎস। 10 নম্বর প্রশ্ন কি আছে। অশিক্ষিত, অশিক্ষিত শব্দে উপসর্গ কোনটি? এতে আছে শিক্ষিত, বিতে আছে অ, সিতে আছে ইত এবং ডিতে কিছুই না। তাহলে অশিক্ষিত উপসর্গ বলতে কি বুঝি বলতো? আমরা মূলত বুঝি যে কোনো একটা শব্দের আগের যে বর্ণ বা বর্ণগুচ্ছ থাকবে, তাই তো? যে আগের বর্ণ বা বর্ণগুচ্ছ। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কি হয়ে যাবে বলতো? যে শিক্ষিত ধরো একটি শব্দ, তার আগে তাহলে কি আছে? অ আছে কিন্তু। ঠিক আছে, তাহলে অশিক্ষিতর অ হলো আমাদের উপসর্গ। এবং যদি এখানে আমাদের প্রত্যয় বলতো, যদি প্রত্যয় বলতো তাহলে কি উত্তর হতো বলতো? যদি প্রত্যয় বলতো তাহলে কিন্তু এই যে ইত হতো। ঠিক আছে, ইত প্রত্যয়। আচ্ছা, বাক্যের প্রধান অংশ কয়টি? বাক্যের প্রধান অংশ অপশন এ তে আছে 2টি, অপশন বি তে আছে 3টি, সি তে 4টি এবং ডি তে 5টি। তাহলে বাক্যের প্রধান অংশ কিন্তু আমরা 2টি জানি, তাই তো? উদ্দেশ্য ও বিধেয়, তাই তো? এই 2টি আমরা কিন্তু বাক্যের প্রধান অংশ বলে জানি। এই উদ্দেশ্য এবং বিধেয় কাকে বলে বলতো? যে বাক্যে যাকে নিয়ে একটি বাক্য গঠিত হয় সে হচ্ছে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য নিয়ে যা কিছু লেখা হয় সেটা হচ্ছে বাক্যের কিন্তু বিধেয়। ধরো আমি এখানে একটা ওপেন পেজ নিই। ধরো আমি এখানে লিখলাম সে ভালো গান করে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি লিখি তাহলে এর কিন্তু সে ভালো গান করে, তাহলে কে? এটা কিন্তু উদ্দেশ্য, এবং ভালো গান করে এটা কিন্তু বিধেয় পদ। ঠিক আছে, তাহলে এই উদ্দেশ্য এবং বিধেয় এটা কিন্তু আমাদের
বাক্যের প্রধান দুটি অংশ। এছাড়া যদি দেখি যে বাক্যের যে গঠনগত এবং অর্থগত কিছু ভাগ করা হয় বাক্যকে, গঠনগত দিক থেকে কিন্তু যদি ভাগ করি তাহলে কি হয়, আমি এখানে লিখছি দেখো, গঠনগত দিক থেকে যদি বাক্যকে ভাগ করি তাহলে কিন্তু সেটা 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আর যদি অর্থগতভাবে ভাগ করি তাহলে কিন্তু 7 ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো একটু তোমরা জানো যে গঠনগতভাবে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সরল, জটিল এবং যৌগিক, মূলত এই 3 ভাগে। এছাড়াও আরেকটা কি আছে বলতো, এছাড়াও একটা আছে কিন্তু মিশ্র, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু আমাদের গঠনগত, এগুলো আমাদের গঠনগত। প্রশ্ন নম্বর 12 নম্বরে কি আছে বলতো, সে স্কুলে যায়। এটা একদম সহজ প্রশ্ন, সে স্কুলে যায়, এখানে কর্তা কিন্তু অবশ্যই সি, তাই তো। আচ্ছা, আর স্কুলে যায়, এই যে এক্ষুনি যেটা বোঝালাম যে সে, এটাই কিন্তু উদ্দেশ্য, এবং স্কুলে যায় এটা কিন্তু বিধেয় পদ, ঠিক আছে। তাহলে সে এখানে কর্তা। আচ্ছা, পরের প্রশ্ন, ধ্বনি কয় প্রকার? ধ্বনি অপশনে কি আছে দেখি, 1, 2, 3, 4। তাহলে ধ্বনি কিন্তু 2 প্রকার, ঠিক আছে। ধ্বনি কিন্তু 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি এই 2 প্রকার। আচ্ছা, এর পরের প্রশ্নে যাই, অলংকার দিয়ে একটা প্রশ্ন আছে দেখো, অলংকার কত প্রকার? অলংকার মূলত কিন্তু 2 প্রকার, ঠিক আছে। এখানে অপশনে আছে 2, 3, 4, 5, কিন্তু অলংকার মূলত 2 প্রকার। কি কি? শব্দ অলংকার আর অর্থ অলংকার, তাই তো। এই শব্দ অলংকার আর অর্থ অলংকারের আবার বিভিন্ন ভাগ আছে। আচ্ছা, এর পরের প্রশ্নে, রূপক কোন অলংকার? রূপক কিন্তু আমাদের, একটু আগে বলছিলাম না যে ওই অলংকারের অনেকগুলো ভাগ আছে, তাহলে রূপক কিন্তু অর্থ অলংকারের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এর পরের প্রশ্ন, করুণ রস কিসের সঙ্গে যুক্ত? হাসি, দুঃখ, প্রেম নাকি রাগ? তাহলে করুণ কথাটার সঙ্গেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা দুঃখের সাথে সম্পর্কিত, এটা কিন্তু ভাবাভাবির কোনো জায়গায় নেই। আচ্ছা, এর পরের প্রশ্ন, বীর রস কিসের সঙ্গে যুক্ত? বীর রস প্রেম, সাহস, দুঃখ নাকি ভয়? তাহলে বীর কথাটার মধ্যেই তো আমরা একটা বীর ভাব, মানে সাহসিকতা বুঝতে পারছি, তাহলে অবশ্যই অপশন খ হবে, সাহস। এর পরের প্রশ্ন, অ্যারিস্টটল কোন তত্ত্বের জন্য বিখ্যাত? দেখো, অ্যারিস্টটল কিন্তু এই যে ড্রামা বিষয়ে ভীষণ পারদর্শী, কিন্তু তত্ত্বের কথা যদি বলে তাহলে কিন্তু এখানে অবশ্যই ট্র্যাজেডি হয়ে যাবে, অপশন খ। আচ্ছা, বাংলা সাহিত্যের আদি যুগ কি নামে পরিচিত? অপশনগুলো দেখি, অপশন ক এ আছে চর্যাপদ যুগ,
অপশন খয়ে আছে মধ্যযুগ, অপশন গয়ে আছে আধুনিক যুগ এবং অপশন ঘয়ে আছে প্রাগৈতিহাসিক যুগ। তাহলে বাংলা সাহিত্যের আদি যুগ, তো আদি যুগ কোনটা? যেটা ওই যে চর্যাপদ যুগ, মানে প্রাচীন যুগ, সেটাই তো। তাহলে বাদ বাকিগুলো কিন্তু হবে না, চর্যাপদ যুগ আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি আছে দেখা যাক। বাংলা গদ্যের বিকাশ কবে? বাংলা গদ্যের বিকাশ 1800 শতক, 1900 শতক, 20 শতক এবং 1700 শতক। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু 1900 শতক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন নম্বর 21 দেখতে পাচ্ছি কি, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? আমাদের অপশনগুলো একটু দেখে নিই। ক তে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ তে আছে অজিত দত্ত, গ তে আছে প্রমথ চৌধুরী এবং ঘ তে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে বলতো? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বঙ্গদর্শন পত্রিকা কত সালে সম্পাদিত করা শুরু করেছিলেন বলতো? 1872 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এছাড়া আরেকটা পত্রিকা সম্পাদনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করেন। সেই পত্রিকার নাম কি ছিল জানো? সেই পত্রিকার নাম ছিল কিন্তু নবপর্যায় বঙ্গদর্শন। এই পত্রিকাটার সম্পাদনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করেন। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করেন। ঠিক আছে। সেটা কত সালে বলতো? সেটা কিন্তু 1901 খ্রিস্টাব্দে। ঠিক আছে। চলে যাই আমাদের পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 22। দেখো, নীল দর্পণ উপন্যাস, নীল দর্পণ এটা কিন্তু উপন্যাস না, নীল দর্পণ নাটক, এটা কিন্তু নাটক। নীল দর্পণ নাটক কার রচনা? এখানে উত্তরটাও নেই। নীল দর্পণ নাটক কিন্তু দীনবন্ধু মিত্রের রচনা। দীনবন্ধু মিত্রের রচনা। ঠিক আছে। এটা কিন্তু 1860 সালে, 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ঠিক আছে। কবি উপন্যাস কে লিখেছেন? তো অপশনগুলো দেখি। ক মানিক বন্দ্যোপাধ্যায়, খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। তো কবি উপন্যাস কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। ঠিক আছে। কবি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। এর প্রকাশিত সাল কত জানো? এর প্রকাশিত সাল কিন্তু 1944 খ্রিস্টাব্দ। এই সালগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, তোমরা খাতায় নোট করে নেবে। আচ্ছা, এর পরের প্রশ্ন, পথের পাঁচালী। পথের পাঁচালী কে লিখেছেন? দেখো, ক দীনবন্ধু মিত্র, খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং ঘ রামমোহন। আমরা কিন্তু জানি যে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা, তাই তো, যেটা 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবং এই পথের পাঁচালী নিয়ে কিন্তু সত্যজিৎ রায় একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, আরণ্যক। আরণ্যক উপন্যাসের রচয়িতাকে? ক আশাপূর্ণা দেবী, খ লীলা মজুমদার, গ সুকুমার রায় এবং ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই আরণ্যকও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন। এর প্রকাশকাল 1939 খ্রিস্টাব্দ। প্রশ্নে চলে যাই। 26 নম্বর প্রশ্ন। দেখতে দেখতে কিন্তু আমাদের 25টা প্রশ্ন শেষ হয়েই গেল।
26 নম্বর প্রশ্ন, রক্তকরবী নাটকের রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ শাওলি মিত্র, গ সুভাষ মুখোপাধ্যায় এবং ঘ শম্ভু মিত্র। তাহলে রক্তকরবী কিন্তু বিখ্যাত একটি নাটক, যার রচয়িতা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা প্রথম কিন্তু প্রবাসী পত্রিকায় 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রবাসী পত্রিকায়, ঠিক আছে, 1924-এ প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় গ্রন্থাকারে 1926 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম, প্রমথ চৌধুরী, অক্ষয় কুমার সরকার, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তাহলে ধূমকেতু পত্রিকার সম্পাদক কিন্তু নজরুল ইসলাম ছিলেন। ধূমকেতু পত্রিকা 1922 সালে কিন্তু এই পত্রিকা প্রথম সম্পাদিত হতে শুরু করে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, বাংলা নাটকের জনক কে? বাংলা নাটকের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি দীনবন্ধু মিত্র? আচ্ছা, বাংলা নাটক প্রথম কে লিখেছিলেন জানো? বাংলা নাটক কিন্তু প্রথম লিখেছিলেন মাইকেল মধুসূদন, তাইতো। কিন্তু বাংলা নাটকের জনক যদি বলে তাহলে কিন্তু সেখানে দীনবন্ধু মিত্র হবে, কেননা দীনবন্ধু মিত্র প্রথম সার্থক নাটক রচনা করেছিলেন। সার্থক নাটক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন, কিন্তু বাংলা নাটকের জনক বললে আমরা দীনবন্ধু মিত্রকেই কিন্তু ধরব, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, নীল দর্পণ কোন শ্রেণীর নাটক? নীল দর্পণ কোন শ্রেণীর সাহিত্য? দেখো, নীল দর্পণ তো নাটক হিসেবে আমরা জানি, সেই জন্য কিন্তু নাটকটা আমার মুখ থেকেও বেরিয়ে গেল। তাহলে নীল দর্পণ নাটক, উপন্যাস, কাব্য, গল্প। এ তো আর অপশনের কথা আর বলতেই হয় না, নীল দর্পণ কিন্তু নাটক। এই নীল দর্পণ কত সালে প্রকাশিত হয়েছিল? 1860 খ্রিস্টাব্দে, তাই তো, যখন নীল চাষিরা যে বিক্ষোভ করেছিল, সেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু দীনবন্ধু মিত্র এই নাটকটি রচনা করেন এবং এর জন্যই দীনবন্ধু মিত্র কিন্তু বিখ্যাত হন। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, আমাদের আজকের শেষ প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? কৃষ্ণকান্তের উইল কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই লেখা। এটির প্রকাশ সাল 1878 খ্রিস্টাব্দ, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের 30খানা প্রশ্ন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। আর ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিওগুলো খুব সহজে তোমরা পেতে পারো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।